ডায়রিয়া কথাটা বা রোগটা আপাতদৃষ্টিতে খুব সাধারণ বা স্বাভাবিক রোগ মনে হলেও সময় মতন যত্ন না করলে বা ট্রিটমেন্ট না করলে এই রোগটাই আবার মারাত্মক বা ভয়াবহ আকার ধারণ করতে পারে, এমনকি মানুষের মৃত্যুর কারণও হতে পারে। আর এই বর্ষাকালের সঙ্গে ডায়রিয়ার একটা গভীর সম্পর্ক আছে। কেন বর্ষাকালে জল সহজে দূষিত হয়ে যায়, আর এই দূষিত জল বা দূষিত খাবার খাওয়ার থেকে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে যে শুধুমাত্র দূষিত খাবার বা দূষিত জল থেকে ডায়রিয়া হয় তা কিন্তু নয়, আরও বিভিন্ন কারণে ডায়রিয়া হতে পারে। তো আসুন ডায়রিয়া সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি রূপাদি। তো আসুন ডায়রিয়া কি একটু জানার চেষ্টা করি। ডায়রিয়া হলো দিনে 3 বার বা তার বেশি পাতলা পায়খানা জলের মতন হওয়া। আর এই জলের মতন পাতলা পায়খানা হওয়ার জন্য শরীর এর থেকে লবণ বা জল সব বেরিয়ে যায়, ফলে শরীর জল শূন্যতায় পরিণত হয়। এবার ডায়রিয়ার লক্ষণগুলো কী? ডায়রিয়া হলে কি করে বুঝবো? ডায়রিয়া হলে সাধারণত পেটে ব্যথা করবে বা বমি হবে, আর খেতে ইচ্ছা করবে না, জ্বরও হতে পারে, শরীর দুর্বল হয়ে যাবে। আর একটা জিনিস হয়, শরীরের জল শুকিয়ে যায় বা ডিহাইড্রেশন হয়। তো এর একটা সাধারণ লক্ষণ হলো বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে বাচ্চারা কাঁদছে কিন্তু চোখ থেকে জল বের হচ্ছে না, তার মানে বুঝতে হবে ওর শরীরের জল শুকিয়ে যাচ্ছে, তাই কাঁদলেও জল বেরোচ্ছে না। আর এই ডিহাইড্রেশনের মাত্রা বোঝারও উপায় আছে, সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো কী করে ডিহাইড্রেশন মাপা হয়। আর ডায়রিয়া কী কারণে হয় এখন সেটা নিয়ে একটু বলি। ডায়রিয়া সাধারণত খাবার বা জল দূষণ থেকেই হয় তা নয় শুধুমাত্র, ডায়রিয়া বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা ভাইরাসের দ্বারাও হতে পারে। এছাড়া বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্যও হতে পারে। আর তাছাড়া সবথেকে বড় কথা কি, যে পার্সোনাল হাইজিন মেনটেন না করা, অর্থাৎ খাওয়ার আগে ঠিকঠাক হাত না ধোয়া বা বাথরুম ব্যবহার করার পরে হাত ভালো করে সাবান দিয়ে না ধোয়া, এইসব কারণের থেকে ডায়রিয়া হতে পারে। তো আমরা যদি এই সব ব্যাপারগুলো সম্পর্কে একটু সচেতন হই, তাহলে বর্ষাকালে ডায়রিয়ার প্রকোপ থেকে অনেকটা আমরা দূরে থাকতে পারবো। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ডায়রিয়া হলে ডিহাইড্রেশন হয় বা জল শূন্যতা হয়, সেটা আমরা কিভাবে বুঝবো। ছোটদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এটা গুরুতর সমস্যা। তো বাচ্চারা যদি কাঁদে, সাধারণত চোখের জল বেরোবে না, এর থেকে আমরা বুঝতে পারবো যে বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে। অথবা শরীরের চামড়াগুলো কুঁচকে যাবে বা শুকিয়ে যাবে, আমরা সাধারণ চোখে দেখেই বুঝতে পারবো যে ডিহাইড্রেশন হচ্ছে। আর তাছাড়াও ডিহাইড্রেশন পরিমাপ করার একটা পদ্ধতি আছে, সেটাই সম্পর্কে একটু বলবো। একটা বাচ্চার বা কোনো বড় মানুষের সাধারণত পেটে এই পরীক্ষাটা করা হয়। তো আমি তো এখন পেট দেখাতে পারছি না, তাই হাতে দেখাচ্ছি। এই যে হাতের চামড়াটা, আমরা এটা সাধারণত পেটে দেখব। এই চামড়াটা টেনে একটুখানি উঁচু করে তোলার পরে আমরা আবার যদি চামড়াটা ছেড়ে দিই, তাহলে এই যে আমার যেমন ডিহাইড্রেশন নেই, আমার চামড়াটা সহজেই নর্মাল পজিশানে চলে আসছে। আর যদি ডিহাইড্রেশন হয়, সেক্ষেত্রে এই যে চামড়াটা টেনে ধরলাম, এটা ছেড়ে দেওয়ার পরে নর্মাল পজিশানে আসতে বেশ কিছুটা সময় নেবে, মানে অনেকটা ধীরে ধীরে নর্মাল পজিশানে আসবে। তো এইভাবে আমরা বুঝবো যে ডিহাইড্রেশন হচ্ছে। কোনো বাড়িতে কোনো বাচ্চা যদি পাতলা পায়খানা হয়, তো আমরা এই পরীক্ষাটা সহজেই বাড়িতে করে নিতে পারি। ওই পেটের কাছে চামড়াটা একটুখানি এরকম করে তুলে নিয়ে আবার ছেড়ে দেবো, দেখব কত ধীরে ধীরে চামড়াটা আগের নর্মাল পজিশানে যাচ্ছে। যদি দেখি খুব ধীরে ধীরে যাচ্ছে, তাহলে বুঝবো ওই বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে বা জল শুকিয়ে যাচ্ছে। সেই বাচ্চা বা বড় মানুষের ক্ষেত্রেও একই ব্যাপার। ইমিডিয়েট হসপিটালে নিতে হবে, নিকটবর্তী হসপিটালে নিতে হবে, ভর্তি করতে হবে, শরীরে জলের ব্যবস্থা করতে হবে। পরবর্তী চিকিৎসা হসপিটালেই হবে। আর বাড়িতে বসে যতক্ষণ পর্যন্ত না আমরা হসপিটালে নিতে পারছি, ততক্ষণ বাড়িতে বসে কিন্তু ওআরএস খাওয়াতে থাকতে হবে। ওআরএস সবসময় ওআরএস খাওয়াতে খাওয়াতেই হসপিটালে নিয়ে যেতে হবে। তো এই ছিল ছোট্ট ভিডিও। আশা করি আপনারা বুঝেছেন যে কীভাবে বড় মানুষের বা বাচ্চার যে শরীরের জল শূন্যতা হচ্ছে, সেটা আমরা বাড়ি বসেই কীভাবে পরীক্ষা করে বুঝতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।